আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যাস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আগামী সপ্তাহে নির্বাচনী বিতর্কে সশরীরে যোগ দেবেন ট্রাম্প। প্রেসিডেন্টের করোনা থাকলে বিতর্কে অংশ না নেওয়ার ঘোষণা জো বাইডেনের। স্টিমুলাস প্যাকেজ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সুর বদল, শিগগিরই স্বাক্ষর করবেন নাগরিকদের জন্য সরাসরি $1200 আইনে। আগের মহামারী স্প্যানিশ ফ্লুতে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দাদার, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। উইঘুর মুসলিম নিপীড়নে চীনের নিন্দায় জাতিসংঘে একজোট জার্মানি, যুক্তরাষ্ট্র সহ 39টি দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া বেইজিংয়ের। এবং ইতালির জঙ্গলে 2 বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশি শিশুর মাথার খুলি উদ্ধার, কমিউনিটিতে শোকের ছায়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। করোনার সংক্রমণ থেকে ট্রাম্প এখনও সুস্থ হয়ে না উঠলেও তার প্রচার শিবির থেকে এ কথা বলা হয়। তবে অসুস্থ ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয় বিতর্ক। আরও দেখুন রিপোর্টে। ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন আগেই জানিয়েছেন স্বাস্থ্যসেবীরা অনুমোদন দিলে তিনি দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকবেন। আগামী 15 অক্টোবর মিয়ামিতে যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর বেঁকে বসেছেন জো বাইডেন। গত শুক্রবার ট্রাম্প করোনায় সংক্রমিত হয়ে পড়লে বিতর্ক ও তার নির্বাচনী প্রচার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ট্রাম্প 3 রাত হাসপাতালে কাটিয়ে ইতিমধ্যে হোয়াইট হাউসে ফিরে গেছেন। তার চিকিৎসকরা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপসর্গগুলোর উপশম ঘটেছে, তিনি সুস্থ আছেন। To really inform the White House medical team of both the status of the president as well as his ability to transmit virus to others. দ্বিতীয় বিতর্ক ভার্চুয়াল হবে নাকি সশরীরে হবে, এ নিয়ে জল্পনা কল্পনার মধ্যে মঙ্গলবার ট্রাম্পের প্রচার শিবির এ বিষয়ে বক্তব্য দিল। বিবৃতিতে ট্রাম্পের প্রচার শিবিরের কমিউনিকেশনস ডিরেক্টর টিম মুরতুফ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সশরীরে দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন, যদিও পরিষ্কার নয় দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকার জন্য 15 অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা। কারণ উপসর্গ না থাকলেও কোভিড-19 রোগে আক্রান্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হয়। প্রেসিডেন্ট ট্রাম্প গত 2 অক্টোবর তার সংক্রমণের কথা জানান। ঠিক কবে তিনি সংক্রমিত হয়েছেন, তার সবশেষ পরীক্ষার ফলাফলের সময় ইত্যাদি সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। ফলে এ নিয়ে নানা সন্দেহ বিরাজ করছে। অবশ্য ট্রাম্প আগে থেকেই এক টুইট বার্তায় বলেছেন তিনি 15 অক্টোবর সন্ধ্যায় মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্কের দিকে তাকিয়ে আছেন। বিতর্কটি দুর্দান্ত হবে বলে তার আশা। নির্বাচনের আগে 2 প্রেসিডেন্ট প্রার্থীর 3 বার বিতর্কে অংশ নেওয়ার কথা। এর মধ্যেই একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং আরও 2টি বিতর্ক বাকি আছে। কিন্তু ট্রাম্পের এখনও করোনা পজিটিভই আছে, আর সামনের সপ্তাহেই দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবার কথা। এমন পরিস্থিতিতে জো বাইডেন বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহেও করোনায় আক্রান্ত থাকেন তবে তিনি ওই বিতর্কে অংশ নেবেন না।
সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় যদি তার কোভিড পজিটিভ থেকে যায় তবে আমাদের বিতর্কে অংশ নেওয়া উচিত হবে না। গত 29 সেপ্টেম্বর 77 বছর বয়সী বাইডেন এবং 74 বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। মিয়ামিতে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবার কথা আগামী 15 অক্টোবর। অপরদিকে তৃতীয় বা চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী 22 অক্টোবর টেনেসি স্টেটের নাশভিলে। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। নাগরিক প্রণোদনা নিয়ে আবারও সুর বদল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 6 অক্টোবর বিকেলে তিনি বলেছিলেন, নাগরিক প্রণোদনা নিয়ে সব আলোচনা বন্ধ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়, কিন্তু এর কয়েক ঘন্টা পরেই রাতে ট্রাম্প আবার বলেছেন তিনি নতুন নাগরিক প্রণোদনা দিতে প্রস্তুত। আরও দেখুন রিপোর্টে। করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত অর্থনীতিকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফার নাগরিক প্রণোদনা বা স্টিমুলাস প্যাকেজ আটকে আছে রাজনীতির গ্যাড়াকলে। নানান অনিশ্চয়তা ও আলোচনা ভেস্তে যাবার পর হাসপাতাল থেকে ফিরেই ট্রাম্প বলেছিলেন, এ নিয়ে আর কোনো আলোচনা নয়। তবে ভোটটাও তো সামনে, সব বিবেচনায় তিনি নাগরিকদের জন্য এককালীন $1,200 সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেচেক প্রোটেকশন প্রণোদনা আইনে স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এয়ারলাইন্সের পেরোল সহযোগিতার জন্য $25 বিলিয়ন, ক্ষুদ্র ব্যবসার কর্মজীবীদের পেচেক প্রোটেকশন কর্মসূচির জন্য $135 তিনি শিগগির অনুমোদন করবেন। আগের কেয়ার আইন থেকে সাশ্রয় করা এ অর্থ দিয়ে অনুদানে তিনি স্বাক্ষর করবেন বলে ঘোষণা দিয়েছেন। কংগ্রেস ও সিনেটের দ্রুত এ অর্থ অনুমোদন দেওয়া উচিত বলেও ট্রাম্প বলেছেন। পৃথক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন তিনি নাগরিকদের সরাসরি $1,200 আইনে দ্রুত স্বাক্ষর করতে চান। যুক্তরাষ্ট্রে জনগণের কাছে এ অর্থ তিনি দ্রুত পৌঁছে দিতে চান। অবশ্য টুইট বার্তায় ট্রাম্প তার এ ইচ্ছের কথা জানিয়ে নাগরিক প্রণোদনায় নিয়োজিত বিরোধী পক্ষের নাম উল্লেখ করে বলেছেন, আপনি কি শুনছেন ন্যান্সি? নির্বাচনের আগে আর কোনো নাগরিক প্রণোদনা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের সর্বত্র উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছিল। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া কর্মজীবীদের অধিকাংশই এখনও কাজে ফিরতে পারেননি। প্রতিটি নগর কেন্দ্র থেকে প্রান্তিক যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেন না। বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এয়ারলাইন্স ব্যবসা লাটে উঠেছে, পর্যটন শিল্প বন্ধ হয়ে পড়েছে। সাধারণ লোকজন বাড়ি ভাড়া দিতে না পারায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ঠিক এমন এক সময় প্রেসিডেন্টের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে নাগরিকদের মনে। সিএম শফিক, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। করোনা ভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। প্রেসিডেন্টের শেয়ার করা তথ্যে তাদের বিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছে জাকারবার্গের ফেসবুক কর্তৃপক্ষ। ট্রাম্প জানিয়েছিলেন, কোভিড-19 ফ্লুয়ের মতোই ইতিমধ্যেই ফেসবুকে ট্রাম্পের ওই পোস্টটিকে ডাউন করে দিয়েছে। তবে তার আগে ওই পোস্টটি 26,000 বার শেয়ার করা হয়েছে বলে দেখাচ্ছে ফেসবুকের ম্যাট্রিক টুল। একই ধরনের পদক্ষেপ নিয়েছে টুইটারও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মিলার এক বিবৃতিতে বলেন, গত 5 দিন ধরে আমি বিচ্ছিন্ন থেকে কাজ করে যাচ্ছি। গতকাল পর্যন্ত প্রতিদিনের পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। আজ করোনা পজিটিভ। আমি এখন কোয়ারেন্টাইনে আছি। হোয়াইট হাউসে সর্বশেষ মিলার করোনায় আক্রান্ত হলেন। এদিকে কোস্ট গার্ডের একজন কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে গেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা মার্ক মিলি। আক্রান্ত কোস্ট গার্ড কর্মকর্তার সংস্পর্শে যাওয়ার পরই তিনি কোয়ারেন্টাইনে চলে যান। মার্ক মিলি ইউএস জয়েন্ট চিফ অফ স্টাফের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস ও মহামারীকে শুরু থেকেই তেমন পাত্তা দিচ্ছেন না। তবে তার সস্ত্রীক করোনা আক্রান্তের পর প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, আর সেটি হচ্ছে ট্রাম্পের দাদাও মহামারীতে আক্রান্ত হয়েছিলেন। এমনকি তার মৃত্যু হয়েছিল মহামারীতেই। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদার নাম ফ্রেডরিক ট্রাম্প। তিনি 1819 সালে মহামারী স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হন এবং মারা যান। ওই সময় স্প্যানিশ ফ্লুতে বিশ্বে 50 কোটি মানুষ আক্রান্ত হন এবং প্রাণ হারান প্রায় 5 কোটি বাসিন্দা। স্প্যানিশ ফ্লুকে ইনফ্লুয়েঞ্জাও বলা হয়।
করোনা ভাইরাসের মতো স্প্যানিশ ফ্লুতেও সবচেয়ে বেশি মানুষ মারা যান যুক্তরাষ্ট্রেই। সেই সময়ও এই ভাইরাসের সঙ্গে লড়তে অনেকটাই দেরি করে ফেলেছিল যুক্তরাষ্ট্র, যেমনটা ঘটেছে কোভিড-19 মহামারীর ক্ষেত্রেও। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী এ পর্যন্ত করোনায় মারা গেছেন যুক্তরাষ্ট্রের 2,15,000-এর বেশি মানুষ, আর আক্রান্ত হয়েছেন 76,79,000-এর বেশি মানুষ। গত শুক্রবার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এই মহামারীকে গুরুত্ব দেননি। তিনি এটিকে সাধারণ ফ্লু বলে উল্লেখ করতেন, এমনকি হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে আমেরিকানদের করোনা ভাইরাসকে ভয় না পেয়ে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অথচ তার উত্তরসূরির মৃত্যু ফ্লুতেই হয়েছিল। ট্রাম্পের দাদা ফ্রেডরিক ট্রাম্পের জন্ম 1869 সালে। তিনি ছিলেন একজন জার্মান আমেরিকান ব্যবসায়ী। তিনি মাত্র 16 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 1892 সালে তিনি আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেন। পরে স্প্যানিশ ফ্লু মহামারীতে আক্রান্ত হয়ে মারা যান। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ডেল্টা ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আগামী 24 ঘন্টার মধ্যেই এটি ক্যাটাগরি 4 মাত্রার হারিকেনে পরিণত হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। স্থানীয় সময় বুধবার মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানতে পারে হারিকেন ডেল্টা। সেখান থেকে যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসবে ঝড়টি এবং আগামী শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ভূমিতে আছড়ে পড়তে পারে সেটি। হারিকেন ডেল্টা বর্তমানে ক্যাটাগরি 2 মাত্রার শক্তি নিয়ে গ্র্যান্ড কেমান থেকে 125 মাইল দক্ষিণে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় 100 মাইল। লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড উপকূলীয় বাসিন্দাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাস প্রতিরোধের একটি ভ্যাকসিন এই বছরের শেষ নাগাদ প্রস্তুত হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসিস এই সম্ভাবনার কথা বললেও বিস্তারিত আর কিছু জানাননি। তবে ভ্যাকসিন একবার সহজলভ্য হয়ে গেলে তা সমানভাবে বণ্টন নিশ্চিত করতে সংহতি ও রাজনৈতিক প্রতিশ্রুতি জোরালো করতে নেতাদের আহ্বান জানান তিনি। 2021 সাল নাগাদ 200 কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নিয়ে WHOর নেতৃত্বে গঠিত হয়েছে কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন ফ্যাসিলিটি। এই ফ্যাসিলিটির বিবেচনায় রয়েছে করোনা ভাইরাসের 9টি পরীক্ষামূলক ভ্যাকসিন। বাংলাদেশের সরকারি হিসেবে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 35 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 25 জন ও নারী 10 জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5440 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 13,032টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1520 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,73,151 জনে। এবার ইমিগ্রেশন আপডেট। জনপ্রিয় H-1B ভিসার বাধ্যবাধকতাগুলো আরও কঠোর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর ফলে বিদেশিদের, বিশেষ করে ভারত ও চীনের অধিবাসীদের জন্য এই ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠল। H-1B ভিসার মাধ্যমে সাধারণত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে দক্ষ বিদেশি কর্মীদের যোগদানের অনুমতি দেওয়া হয়। প্রতি বছর অন্তত 85,000 বিদেশি এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এখনও প্রায় 5 লাখ মানুষ এই ভিসা নিয়ে বসবাস করছেন। এক যৌথ ঘোষণায় আমেরিকান শ্রম দপ্তর এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, H-1B ভিসার যোগ্যতায় বিশেষায়িত পেশার সুযোগ আরও সংকীর্ণ করা হচ্ছে। তবে নতুন নিয়মে এই ভিসাধারী কর্মীদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। নতুন নীতি অনুসারে কোনো প্রতিষ্ঠান বিদেশি কর্মী আনার আগে বাধ্যতামূলকভাবে আমেরিকান নাগরিকদের কাছে কাজের প্রস্তাব দিতে হবে। এই ঘোষণার 60 দিন পর থেকেই নতুন ভিসা নীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। অবশেষে শিথিল হল ইতালির বহুল আলোচিত কঠোর অভিবাসন আইন। এখন থেকে অবৈধ অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে আরও মোটা অঙ্কের জরিমানা দিতে হবে না। এছাড়া নিজ দেশে নিপীড়নের ঝুঁকি থাকলে এই ধরনের অভিবাসীদের ফেরতও পাঠাবে না ইতালি। গত সোমবার রাতে ইতালির মন্ত্রিসভায় পাশ হয়েছে অভিবাসন আইনের এই সংশোধনী। পুরনো নিয়মের সরকারি আদেশ অমান্য করে অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে $11,80,000 জরিমানা দিতে হতো, কিন্তু এখন তাদের জরিমানা কমিয়ে মাত্র $59,000 করা হয়েছে।
নৌযানগুলোর যদি পতাকাবাহী দেশের সঙ্গে সমঝোতা থাকে বা সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করে, তবে এখন থেকে তাদের কোনো জরিমানাই গুনতে হবে না। নতুন সংশোধনীতে বসবাসের বিশেষ অনুমতিপ্রাপ্ত অভিবাসীদের সাধারণ কর্মী ভিসা দেওয়ার নিয়মও সহজ করা হয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7 মার্চ দেওয়া ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, 2020 সালের এইচএসসি পরীক্ষা হবে না। সার্বিক বিবেচনায় এখন এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। জেএসসি এসএসসির রেজাল্ট অনুযায়ী এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, এভাবে মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবে। তারা এই বিষয়ে তাদের মতামত দেবেন, সে অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। উইঘুর মুসলিম নিপীড়নে চীনের নিন্দায় জাতিসংঘে একজোট জার্মানি, যুক্তরাষ্ট্র সহ 39টি দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া বেইজিংয়ের। এবং ইতালির জঙ্গলে 2 বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশি শিশুর মাথার খুলি উদ্ধার, কমিউনিটিতে শোকের ছায়া। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই বছর নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 2 জন বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের এমানুয়েল চার্পেন্টায়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এদোনা। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সে ওই 2 রসায়নবিদের নাম ঘোষণা করেছে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানাচ্ছেন, জিন সম্পাদনার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে যৌথভাবে এবছর রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হলো। তারা যৌথভাবে জিন সম্পাদনার জন্য সবচেয়ে কার্যকরী যে প্রযুক্তিটি তৈরি করেছে তা ব্যবহার করে গবেষকরা খুব সহজেই প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারেন। শব্দের চেয়ে 8 গুণ বেশি দ্রুতগতির ক্ষেপণাস্ত্র জিরকনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:15 শ্বেত সাগরের অ্যাডমিরাল গোরশফ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।
এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিম দেশটির প্রেসিডেন্ট পুতিনকে এই তথ্য জানান। এই সময় তিনি জানান, ক্ষেপণাস্ত্রটি ব্যারেন্টস সাগরের একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে 1.6 কিলোমিটার বা ঘন্টায় 5700 কিলোমিটার অতিক্রম করেছে। জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির নেতৃত্বাধীন অন্তত 39টি দেশ। একই সঙ্গে হংকংয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। 39টি দেশের এই আহ্বান ও উদ্বেগে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। আরও দেখুন রিপোর্টে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির বৈঠকে জার্মানির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ 39টি দেশ উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানায়। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজজেন বলেন, আমরা জিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতি এবং হংকংয়ের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। This is a clear signal that the concerns about the Chinese policy towards the Uyghur minority in Xinjiang, that this concern is growing and it is a worldwide concern. জিনজিয়াংয়ে বন্দি শিবিরে আটকে রাখা 10 লাখের বেশি উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি চীন কোনো ধরনের শ্রদ্ধা দেখাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যদিও চীন বরাবরের মতো বলে আসছে, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সমালোচকরা চীনের এই দাবি নাকচ করে দিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ জিনজিয়াংয়ে জাতিসংঘের পর্যবেক্ষকদের অবিলম্বে অর্থপূর্ণ এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রবেশাধিকার দিতে চীনের প্রতি আহ্বান জানান। জিনজিয়াংয়ে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য অভিযোগের মধ্যে ধর্মীয় স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধ আরোপ, ব্যাপক নজরদারি, বাধ্যতামূলক শ্রম এবং অনিচ্ছা সত্ত্বেও বন্ধা করে দেওয়ার মতো বিষয়গুলোও রয়েছে। চীনের বিরুদ্ধে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন এবং হংকংয়ের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়ে জার্মানির নেতৃত্বাধীন ওই 39 দেশ এক ঘোষণায় স্বাক্ষরও করেছেন। স্বাক্ষরকারী দেশগুলোর অধিকাংশই ইউরোপীয় ইউনিয়নের হলেও তাতে কানাডা, হাইতি, হন্ডুরাস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও রয়েছে। 39 দেশের ঘোষণায় জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন বেইজিংয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, উইঘুর নির্যাতনের বিষয়টি চীনের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কথা বলা মানে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেয়া। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা এবং প্রত্যাখ্যান করে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব কর্তৃক বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফ্লু শট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে গত রোববার স্থানীয় সময় দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে 120 জন প্রবাসী বাংলাদেশি ফ্লু শট গ্রহণ করেন। বিনামূল্যে ফ্লু শট কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও লায়ন্স ক্লাবের নতুন সদস্য বেবি নাজদিন। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 20R2 এর সাবেক গভর্নর লায়ন মেধাদি সাই, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আমাদু সাই ও লায়ন জিমিচো। নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাইদ, সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহনেওয়াজ, প্রেসিডেন্ট লায়ন আসিফ বারি প্রমুখ। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান 75তম অধিবেশনের আওতায় তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়ে মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। স্থানীয় সময় 5 অক্টোবর অনুষ্ঠিত বিতর্কে তিনি বলেন, জনকেন্দ্রিক ও সমগ্র সমাজকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার জনগণের মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে। সামাজিক উন্নয়ন, নারী ও বালিকা সহ সকল নাগরিকের মানবাধিকার রক্ষা আইনের শাসন এবং এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং সাইবার অপরাধ ও মাদক সহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। এবার প্রবাস সংবাদ।
ইতালির জঙ্গলে হারিয়ে যাওয়ার 2 বছর পর বাংলাদেশি শিশুর মাথার খুলি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি দম্পতি লিটন সোনিয়ার 12 বছরের কন্যা ইউসরা 2018 সালের 19 জুলাই স্থানীয় শিক্ষা সফরে গিয়ে হারিয়ে যায়। সে সময় পুরো বনাঞ্চল তন্ন তন্ন করে খুঁজেও তার সন্ধান পায়নি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। দেখুন আমাদের ইউরো ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদন। নিখোঁজের 2 বছরের বেশি সময়ের পর রবিবার ইতালির উত্তরাঞ্চলীয় ব্রেশা প্রভিন্স এলাকার পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু ইউসরার মাথার খুলি। ইউসরার বাবা কাজী মোহাম্মদ লিটন 1995 সাল থেকে ব্রেশার অধিবাসী। কিছুটা মানসিক প্রতিবন্ধীর লক্ষণ থাকায় কিশোরী কাজী জান্নাতুল ইউসরাকে বিশেষ স্কুলে আলাদা পরিচর্যার ব্যবস্থা করা হয় ইতালির প্রচলিত নিয়ম মেনে। 2 বছর আগের সেই কালো দিনটিতে ইউসরা ও তার সমবয়সী সঙ্গী সাথীদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় পাহাড়ি বনে। ট্যুর অপারেটরের অসতর্কতায় গ্রুপ থেকে হারিয়ে যায় বাংলাদেশি ইউসরা। নিখোঁজের পর থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, অত্যাধুনিক ড্রোন, পেশাদার ডুবুরি, সেই সাথে বিশ্বের সেরা সব প্রযুক্তি ব্যবহার করে টানা 7 মাস চিরুনি অভিযান পরিচালনা করেও উদ্ধার করা যায়নি কিশোরী ইউসরাকে। এক পর্যায়ে থেমে যায় উদ্ধার অভিযান। লাশের সন্ধান না পাওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ইউসরার সম্ভাব্য নিহত হবার কথা। সন্তানহারা মা কামরুন নাহার খানম সোনিয়া পথ চেয়ে থাকেন সন্তানের। ইউসরার পরিণতি নিয়ে সব জল্পনা কল্পনার মোটামুটি অবসান ঘটল অবশেষে 27 মাসের মাথায় এসে। ব্রেশা প্রভিন্সের শেরোলে পৌর এলাকার একই বনাঞ্চলে এক শিকারী গেল রবিবার হঠাৎ একটি মাথার খুলি দেখতে পায়। দ্রুত খবর পেয়ে যায় প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়েরিদ। 2 বছর আগে উদ্ধার অভিযান পরিচালনাকারীরা খুলি দেখে নিশ্চিত হয় এটি 12 বছর বয়সী কিশোরীর। অফিসিয়ালি নিশ্চিত হতে খুলির ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর পুরো বাঙালি কমিউনিটি আরেক দফা শোকস্তব্ধ হয়ে পড়েছে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাই কমিশন 6 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করেছে। এই উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নাইজেরিয়ার বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে নাইজেরিয়ার নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান দিবসটির প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রবাসীদের কথা শোনেন। এবার সংস্কৃতি সংবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন একসময়ের মাইকেল জ্যাকসনের সহশিল্পী বিশ্বখ্যাত এই গিটারিস্ট। সঙ্গীতজ্ঞ ভ্যান হ্যালেন ছিলেন একাধারে গীতিকার, প্রযোজক ও উদ্ভাবনী গিটারিস্ট। 1955 সালে নেদারল্যান্ডসে তার জন্ম। 1972 সালে আমেরিকান রক ব্যান্ড ভ্যান হ্যালেনের সহ প্রতিষ্ঠাতা তিনি। তার সঙ্গে ছিলেন তার ভাই ও ড্রামার অ্যালেক্স ভ্যান হ্যালেন, বেসিস্ট মার্ক স্টোন ও গায়ক ডেভিড লি রোথ। 2 হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিং করার জন্য তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন। 2012 সালে গিটার ওয়ার্ল্ড ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা 100 গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবশেষে জামিন পেয়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তী। গ্রেফতারের 1 মাস পর জামিনে ছাড়া পেলেন তিনি। বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন। 1 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন মিলেছে রিয়ার। তবে তার ভাই সৌভিকের জামিনের আবেদন খারিজ হয়েছে। তবে জমা রাখতে হবে রিয়ার পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বৃহত্তর মুম্বাইয়ের বাইরে যেতে হলে তাকে তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। আগামী 10 দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে তাকে। দর্শক, সংবাদ শেষ করব একটি অন্যরকম খবর দিয়ে। ছোট্ট একটি শহর, আর সেই শহরের বাসিন্দা মাত্র একজন। একাধারে তিনি সেই শহরের মেয়র, লাইব্রেরিয়ান, এমনকি বারটেন্ডারও। যুক্তরাষ্ট্রের আজব সেই শহর নিয়ে দেখুন একটি বিশেষ রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট্ট শহর নেব্রাস্কার মনোই। এটিকে গ্রাম বললেও অবশ্য ভুল হবে না। ছিমছাম শান্ত একটি এলাকা। এই শহরের একমাত্র বাসিন্দা 84 বছর বয়সী এলসিএলার।
তিনি একাধারে ওই শহরের মেয়র, কোষাধ্যক্ষ, গ্রন্থাগারিক এবং বারটেন্ডার। 2004 সালে স্বামী রুডি মারা যাওয়ার পরে এলসি মনয়ের একমাত্র বাসিন্দা হয়ে পড়েন। তবে স্বামী মৃত্যুর পর তিনি আর শহরটি ছেড়ে যাননি। পরে তিনি পরিচালনা শুরু করেন শহরের একমাত্র বার এবং গ্রিল রেস্টুরেন্টের। আবার তিনিই 5000 বইয়ের এক সমৃদ্ধ ফ্রি লাইব্রেরি চালান, যেখানে যে কেউ বই পড়তে ও কাছে ধারে হলে বই ধারও করতে পারেন। 84 বছর বয়সী এলসি এলার এখনও তার শহর মনয়ের গর্বিত মেয়র। 2000 সালের আদমশুমারিতে প্রকাশিত হয়েছিল যে মনয়ের জনসংখ্যা মাত্র 2 জন। অন্য ব্যক্তিটি ছিলেন এলারের স্বামী রুডি, যিনি দুর্ভাগ্যজনকভাবে 2004 সালে মারা গেলে এলসি এলার একা হয়ে যান। স্বামীর মৃত্যুর পরেও মিসেস এলার মনয়েতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এটিকে নিজের বাড়ি বলে ঘোষণা করেছিলেন। I'm the only one that lives here in town. Everybody else has either passed away or moved away, and this is where I chose to stay. এলসি এলার এখনো শহরে তার মালিকানাধীন একমাত্র ব্যবসা মনই ট্যাভার্ন পরিচালনা করছেন এবং তার অর্ধেক মোবাইল বাড়িতে থাকেন। মনইকে গ্রাম বা ছোট শহর হিসেবে স্বীকৃতির জন্য এলসি এলার সব কাগজপত্র সংরক্ষণ করেন। পর্যটকরা এলাকাটি ঘুরতে এলে তিনি তাদের সাথে সময় কাটান। শহরের একমাত্র বাসিন্দা হওয়ায় তার মেয়র নির্বাচিত হতে ভোটেরও প্রয়োজন হয় না। তিনি বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। I don't worry about elections because there's not much competition. মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী সপ্তাহে নির্বাচনী বিতর্কে সশরীরে যোগ দেবেন ট্রাম্প। প্রেসিডেন্টের করোনা থাকলে বিতর্কে অংশ না নেওয়ার ঘোষণা জো বাইডেনের। স্টিমুলাস প্যাকেজ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সুর বদল, শিগগিরই স্বাক্ষর করবেন নাগরিকদের জন্য সরাসরি $1200 আইনে। আগের মহামারী স্প্যানিশ ফ্লুতে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দাদার, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। উইঘুর মুসলিম নিপীড়নে চীনের নিন্দায় জাতিসংঘে একজোট জার্মানি, যুক্তরাষ্ট্র সহ 39টি দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া বেইজিংয়ের। এবং ইতালির জঙ্গলে 2 বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশি শিশুর মাথার খুলি উদ্ধার, কমিউনিটিতে শোকের ছায়া। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ অন করুন www.banglachannel24.com। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ।